আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই তোমাদেরকে সি প্রোগ্রামিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অপারেটর নিয়ে আলোচনা করব। তার আগে স্ক্রিনে তোমরা যে এক্সাম্পলটি দেখতে পাচ্ছ x + y = 10, এই পুরো এক্সাম্পলটাকে আমরা বলবো এক্সপ্রেশন। এই পুরো এক্সপ্রেশনে দুই রকম জিনিস আছে, খেয়াল করো। এখানকার ভ্যারিয়েবল x এবং y কে আমরা বলবো অপারেন্ড, আর এই প্লাস আর ইকুয়াল এই চিহ্নগুলোকে আমরা বলবো অপারেটর। তাহলে অপারেন্ড এবং অপারেটর মিলে হয় এক্সপ্রেশন। এবং সি প্রোগ্রামিং এর নিয়ম অনুসারে প্রত্যেকটা এক্সপ্রেশনের শেষে অবশ্যই সেমিকোলন চিহ্ন ব্যবহার করতে হবে। এবারে চলো আমরা বিভিন্ন রকমের অপারেটরের সাথে পরিচিত হই। তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক অপারেটর। দুটো ইন্টিজারের যোগ, বিয়োগ, গুণফল, ভাগফল, ভাগশেষ নির্ণয় করতে এই অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করা হয়। তোমরা দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট অপারেটর। আসলে অ্যারিথমেটিক অপারেটরের সাথে ইকুয়াল সাইন অর্থাৎ সমান চিহ্ন দিলেই সেটা হয়ে যায় অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হলো কোন ভ্যারিয়েবলের মধ্যে কোন মানটা ঢুকবে সেটা ডিফাইন করে দেয়া। ডান পাশে খেয়াল করো, এখানে বলা হচ্ছে x + = 5। এর অর্থ হলো x এর ভ্যালুর সাথে 5 যোগ করো এবং এই রেজাল্টটা আবার x এ রাখো। তৃতীয় নম্বরে রয়েছে ইউনারি অপারেটর। একটি ভ্যারিয়েবল নিয়ে কাজ করে বলে এর নাম ইউনারি অপারেটর। ইউনারি অপারেটরের কাজ হলো পজিটিভ মান, নেগেটিভ মান, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এই কাজগুলো করা। যেমন ডান পাশে খেয়াল করো, এখানে বলা হচ্ছে +5 x এ ঢুকবে। চতুর্থ নম্বরে রয়েছে রিলেশনাল অপারেটর। মূলত ইফ এলস স্টেটমেন্টে কোনটি সমান, কোনটি সমান না, কোনটি বড়, কোনটি ছোট, কোনটি বড় অথবা সমান, কোনটি ছোট অথবা সমান। ডান পাশে খেয়াল করো, এখানে বলা হচ্ছে x এবং y সমান। পঞ্চম নম্বরে রয়েছে লজিক্যাল অপারেটরস। অনেকগুলো লজিককে একসাথে লিখতে এই লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করা হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে এন্ড অপারেটর রয়েছে, অর অপারেটর রয়েছে, নট অপারেটর রয়েছে। ডান পাশে খেয়াল করো, x এবং y এই দুটো লজিকই যদি সত্য হয় তাহলে এই ফাংশনটি কাজ করবে। ষষ্ঠ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ বিটওয়াইজ অপারেটর। এখানে রয়েছে এন্ড অপারেটর, অর অপারেটর, এক্সঅর অপারেটর, লেফট শিফট, রাইট শিফট এগুলো। ডান পাশে যে এক্সাম্পলটি তোমরা দেখতে পাচ্ছ এটা এন্ড অপারেশন নির্দেশ করছে, অর্থাৎ দুটো 1 হলে 1। 7 নম্বরে রয়েছে কন্ডিশনাল অপারেটর। একে টার্নারি অপারেটরও বলে কারণ এখানে 3টা পার্ট থাকে। প্রথমে একটি কন্ডিশন থাকে, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে ট্রু এক্সপ্রেশনটা কাজ করে, আর কন্ডিশনটা ফলস হলে ফলস এক্সপ্রেশনটা কাজ করে। ডান পাশে দেখতে পাচ্ছ প্রথম যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x > y লেখা হয়েছে, এই কন্ডিশনটা যদি সত্যি হয় x এক্সপ্রেশন কাজ করবে, আর যদি এই কন্ডিশনটা সত্য না হয় তাহলে y এক্সপ্রেশন কাজ করবে। 8 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ সাইজ অফ অপারেটর। সাইজ অফ অপারেটর বাইট এককে ডেটার সাইজ নির্ণয় করে। যেমন সি প্রোগ্রামিং করার সময় আমরা 4 রকম ডাটা নিয়ে মেইনলি কাজ করি: ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। এই বিভিন্ন রকম ডাটা কতটুকু জায়গা মেমোরিতে নিল বাইট এককে তা রিটার্ন করাই এই সাইজ অফ অপারেটরের কাজ। কমা অপারেটর তোমরা দেখতে পাচ্ছ, এখানে x, y লেখা আছে। প্রত্যেকটা এক্সপ্রেশনকে আলাদা আলাদাভাবে বোঝাতে এই কমা অপারেটর ব্যবহার করা হয়। আজকের ক্লাসে আমরা যে 9 ধরনের অপারেটর দেখলাম, পরবর্তী ক্লাসগুলোতে আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। আজকে আমরা অ্যারিথমেটিক অপারেটরের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। তোমরা জানো অ্যারিথমেটিক অপারেটরের কাজ হলো দুটো ইন্টিজারকে যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা এবং তাদের ভাগশেষ নির্ণয় করা। চলো আমরা এর একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। তোমরা স্ক্রিনে সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ। ধরো আমি দুটো ইন্টিজার নিলাম, একটি হলো 11 যেটা রাখলাম x এর মধ্যে, অপরটি হলো 2 যেটা রাখলাম y এর মধ্যে। এখন আমি যদি
এই দুটো ইন্টিজারকে যোগ করতে চাই, তাহলে আমি লিখব printf sum %d x plus y। এই প্লাস সাইনটি হলো অ্যারিথমেটিক অপারেটর। চলো প্রোগ্রামটি রান করে দেখি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ সাম ইকুয়াল 13। এখন আমি যদি এই প্রসেস, রিটার্ন, এক্সিকিউশন টাইম এগুলো না চাই, তাহলে আমি getSays ফাংশনটা নিব। এজন্য আমাকে হেডার ফাইল নিতে হবে, include conio.h। তোমরা জানো getSays ফাংশনটা আছে conio.h হেডার ফাইলের মধ্যে। যদি প্রোগ্রামটি আবার রান করি, তাহলে শুধুমাত্র দেখা যাবে সাম ইকুয়াল 13। ব্যাস। এবারে আমি যদি x মাইনাস ওয়াই এর মান দেখতে চাই, তাহলে জাস্ট এই জায়গাতে করে দিতে হবে x মাইনাস ওয়াই। ব্যাস। এবার আমি যদি গুণফল দেখতে চাই, তাহলে x ইন্টু ওয়াই। আমি যদি ভাগফল দেখতে চাই, ডিভিশন x ডিভাইডেড বাই ওয়াই। আমি যদি ভাগশেষ দেখতে চাই, রিমাইন্ডার ইকুয়াল %d x মডুলাস y। ব্যাস। চলো এবার প্রোগ্রামটি রান করি। একটা আরেকটার সাথে জড়িয়ে গিয়েছে, আমাদের নিউ লাইন নিতে হবে। তোমরা জানো নিউ লাইন নিতে হলে \n ইউজ করতে হয়। চল আবার রান করি। এবারে কিন্তু সুন্দর মতো এসছে, দেখো। প্রথমে আমরা x প্লাস ওয়াই করেছিলাম, x প্লাস ওয়াই মানে 11 প্লাস 2 মানে হলো 13, ঠিক আছে। এরপরে x মাইনাস ওয়াই, 11 থেকে 2 বাদ দিলে হয় 9, ঠিক আছে। এরপর x ইন্টু ওয়াই, 11 দুগুণে 22, ঠিক আছে। এরপরে x ডিভাইডেড বাই ওয়াই, আমরা যদি 11কে 2 দিয়ে ভাগ করি, আনসার আসবে 5.5, কিন্তু এখানে এসছে 5, কারণ আমরা এখানে ডেটা টাইপ নিয়েছিলাম ইন্টিজার। যদি আমরা এখানে ফ্লোট নিতাম তাহলে 5.5 আসতো। এরপরে আমরা চাচ্ছি ভাগশেষ, x মডুলাস ওয়াই মানে হলো ভাগশেষ। আমরা যদি 11কে 2 দিয়ে ভাগ করি, তাহলে 5 দুগুণে 10, 10 পর্যন্ত বিভাজ্য হবে, কিন্তু 1 থাকবে অবশিষ্ট। সেই 1কে আমরা বলছি ভাগশেষ। তার মানে x মডুলাস ওয়াই মানে হলো ভাগশেষ। আমরা দেখতে পাচ্ছি এখানে ভাগশেষ শো করছে 1। প্রত্যেকটা আনসারই সঠিক এসছে। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অ্যাসাইনমেন্ট অপারেটরস। অ্যারিথমেটিক অপারেটরগুলোর সাথে যদি আমরা সমান চিহ্ন ব্যবহার করি, তাহলে সেটা অ্যাসাইনমেন্ট অপারেটর হয়ে যাবে। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হলো ভ্যালু কোথায় ঢুকবে তা ঠিক করে দেয়া। প্রথম অ্যাসাইনমেন্ট অপারেটর সাইন দেখো, ইকুয়াল সাইন। এখন আমি যদি লিখি x ইকুয়াল ওয়াই, এর মানে এই নয় যে x এবং y এর ভ্যালু সমান, বরঞ্চ এটা এই বোঝায় যে y এর ভ্যালু x এ ঢুকবে। চলো আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করি। ধরো আমি একটা ইন্টিজার নিলাম 10, যেটা রেখে দিলাম x এর মধ্যে। এবারে আমি যদি লিখি x প্লাস ইকুয়াল 2, এটা বোঝাবে যে x এর যে ভ্যালু তার সাথে 2 যোগ করো, তারপর সেই ভ্যালুটা আবার x এ রাখো। তার মানে x এর ভ্যালু ছিল 10, তার সাথে 2 যোগ করো, হলো 12। এখন এই 12 ভ্যালুটা আবার x এ রাখো। চলো আমরা x এর ভ্যালু প্রিন্ট করে দেখি। x ইকুয়াল %d x, আমরা এখানে একটা নিউ লাইন নিয়ে নিই। চলো রান করে দেখি। তোমরা দেখতে পাচ্ছ x ইকুয়াল 12 দেখাচ্ছে।
শুরুতে x এর মধ্যে আমরা 10 কে রেখে দিয়েছিলাম, সেই 10 এর সাথে আবার 2 যোগ হয়েছে, হয়ে এখন x এর ভ্যালু হলো 12। চলো আবার x এর ভ্যালু সেট করে দেই 10 এবং এরপর এটা কপি করে নিলাম। যদি বলি x মাইনাস ইকুয়াল টু, এটা দ্বারা কি বোঝাবে বলো তো? x থেকে 2 মাইনাস করো এবং সেই ভ্যালুটা আবার x এ রাখো। বলো তো x এর ভ্যালু কত ছিল? 10। সেই 10 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে কত হবে বলো তো? x এর ভ্যালু হবে 8। চলো প্রোগ্রামটা রান করি। হ্যাঁ, x এর ভ্যালু 8। এবারে আমরা যদি আবার কপি করে নিলাম, এবারে আমরা x এর ভিতরে 10 আবার রেখে দিলাম এবং আমরা যদি বলি x ইন্টু ইকুয়াল টু, এটা মানে হলো x এর যে ভ্যালু তার সাথে 2 গুণ করতে হবে। তো x এর ভ্যালু কত ছিল? 10, তার সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 10 দুগুণে 20, 20 হবে এখানে। চলো প্রোগ্রামটা রান করে দেখি। হ্যাঁ, x এর ভ্যালু 20, কাজ করছে। এবারে আমরা যদি x ডিভাইডেড ইকুয়াল টু, মানে হলো x এর ভ্যালুকে 2 দিয়ে ভাগ করার কথা বলছে। x এর ভ্যালু হলো 10, তাকে আমরা ভাগ করব 2 দিয়ে, তাহলে आंसर হবে 5। চলো রান করি। হ্যাঁ, x এর ভ্যালু 5 দেখাচ্ছে। পারফেক্ট। x মডুলাস ইকুয়াল টু, এটা মানে হলো x এর ভ্যালুকে 2 দিয়ে ভাগ করো এবং ভাগশেষ x এ রাখো। x এর ভ্যালু হলো 10, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণে 10, পুরোই মিলে যাবে, তার মানে এখানে কোনো ভাগশেষ থাকবে না, आंसर হবে 0। চলো আমরা প্রোগ্রামটা রান করে দেখি। পারফেক্ট। চলো আমরা এতক্ষণ কি করলাম সেটা একটু অ্যাট এ গ্ল্যান্স দেখে নেই। আমরা একটি নাম্বার নিয়েছিলাম 10, সেই 10 এর সাথে 2 যোগ করে সেই ভ্যালুটা আবার x এ রেখেছিলাম, তার মানে প্রথমে x এর ভ্যালু ছিল 12। এরপরে আবার x এর ভেতরে 10 রেখেছিলাম, 10 থেকে আমরা 2 বাদ দিয়ে সেই ভ্যালুটা আবার x এ রেখেছিলাম। তো 10 থেকে 2 বাদ দিলে হয় 8, তাই এখানে x এর মান 8 শো করছে। তারপর আবার x এর ভ্যালু আমরা 10 নিয়েছিলাম, ওই 10 এর সাথে আমরা 2 গুণ করে আমরা পেয়েছিলাম 20, তাই এখানে x এর ভ্যালু 20। এরপরে আমরা x কে ডিভাইড করেছিলাম 2 দিয়ে, x কে 2 দিয়ে ভাগ করলে आंसर হয় 5, তাই এখানে x এর ভ্যালু 5। এরপরে আমরা x কে x মডুলাস 2 করেছিলাম, তার মানে হলো x কে 2 দিয়ে ভাগ করে যদি কোনো ভাগশেষ থাকে সেই ভাগশেষ, এখানে আমরা 10 কে 2 দিয়ে ভাগ করে কোনো ভাগশেষই ছিল না, তাই এখানে x এর ভ্যালু 0। আশা করি বুঝতে পেরেছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইউনারি অপারেটরস। ইউনারি অপারেটরস একটি মাত্র ভ্যারিয়েবল নিয়ে কাজ করে, তাই এর নাম হলো ইউনারি অপারেটরস। ইউনারি অপারেটরস দিয়ে কোনো ভ্যারিয়েবলের ভ্যালুকে পজিটিভ ভ্যালু করা যায়, আবার নেগেটিভ ভ্যালুও করা যায়। 1 ইনক্রিমেন্ট করা যায়, আবার 1 ডিক্রিমেন্ট করা যায়। যেমন এই উদাহরণটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে x এর ভ্যালু হবে পজিটিভ 5। চলো আমরা এক্সাম্পলের সাহায্যে ব্যাপারটি দেখে আসি। ধরো একটা ইন্টিজার নিলাম 10, যেটা আমি রেখে দিলাম x এর মধ্যে। এরপর বললাম x ইকুয়াল প্লাস x, মানে হলো x এর ভ্যালু হবে পজিটিভ। x এর ভ্যালু প্রিন্ট করি, চলো। x ইকুয়াল %d x। চলো রান করি। তোমরা দেখতে পাচ্ছ x এর ভ্যালু পজিটিভ এসছে। পারফেক্ট। এবারে আমি যদি বলি x ইকুয়াল মাইনাস x, x ইকুয়াল মাইনাস x, তাহলে এবারে কত আসবে বলো তো? অবশ্যই -10। চলো রান করে দেখি। একটা নিউ লাইন নিয়ে নিই, \n। চলো প্রোগ্রামটি রান করে দেখি। হ্যাঁ, প্রথমবার x এর ভ্যালু ছিল প্লাস x, তাই 10 এসছে, আর পরের বার x এর ভ্যালু ছিল মাইনাস x, তাই -10 এসছে।
এবারে আবার যদি বলি x এর ভ্যালু হলো 10, এখন আমরা চাচ্ছি printf x equal %d, আমি বলছি x প্লাস প্লাস, এর অর্থ হলো x এর ভ্যালু 1 বাড়বে, আগে ভ্যালু ট্রান্সফার হবে তারপর বাড়বে। নোট রেখে দিচ্ছি, পরে বাড়বে, আগে ট্রান্সফার হবে পরে বাড়বে। চলো x এর ভ্যালু রান করে দেখি, একটা নিউ লাইন নিয়ে নিই। দেখো x এর ভ্যালু ছিল 10, যেহেতু x এর ভ্যালু আগে ট্রান্সফার হয়েছে তাই ট্রান্সফারের সময় সে 10 ভ্যালুই ট্রান্সফার করেছে, তাই এখানে x এর ভ্যালু কোনো চেঞ্জ হয়নি, 10 শো করছে। এটা আবার যদি কপি করে নেই এবং যদি বলি এবার ডিক্রিমেন্ট ভ্যালু দেখাই, তাহলে আগে ভ্যালু ট্রান্সফার হবে পরে কমবে। একটা নোট লিখে দিই, পরে কমবে। একটা নিউ লাইন নিয়ে নেই, চলো রান করি। x মাইনাস মাইনাস মানে হলো x এর ভ্যালু 1 কমবে। এখানে যেহেতু x আগে আছে তাহলে x এর ভ্যালু আগে ট্রান্সফার হবে তারপর কমবে, যেহেতু আগে ট্রান্সফার হবে তাই সে 10 ভ্যালুটাই ট্রান্সফার করে দিয়েছে, তাই এখানে x এর ভ্যালু 10 দেখাচ্ছে। এবারে এই জিনিসটাই যদি আমরা এইভাবে লিখি যে প্লাস প্লাসটা আগে দিয়ে দিলাম, মাইনাস মাইনাসটা আগে দিয়ে দিলাম, তাহলে আগে বাড়বে তারপর ট্রান্সফার হবে। এখানে নোট লিখে দিলাম, আগে বাড়বে। এখানেও একই অবস্থা, আগে কমবে তারপর ট্রান্সফার হবে, তাই এখানে নোট লিখে দিলাম আগে কমবে। এখানে নিউ লাইন নিয়ে নিই, চলো রান করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লাস প্লাস এক্স দেওয়া আছে, তার মানে আগে বাড়বে তারপর ট্রান্সফার হবে। এক্স এর ভ্যালু ছিল 10, প্লাস প্লাস মানে হলো আগে বাড়বে, তাহলে এক্স এর ভ্যালু 1 বাড়বে, এক্স এর ভ্যালু 1 বাড়লে হবে 11, সেই 11 ভ্যালুটা ট্রান্সফার হবে, তাই তোমরা দেখতে পাচ্ছ এক্স এর ভ্যালু এখানে শো করছে 11। পরেরটা একই রকম, মাইনাস মাইনাস এক্স মানে হলো এক্স এর ভ্যালু আগে কমবে, এক্স এর ভ্যালু ছিল 10, 1 কমার ফলে এখন ভ্যালু হয়েছে 9, তারপর সেই 9 ভ্যালুটা ট্রান্সফার হবে, তাই এখানে এক্স এর ভ্যালু দেখাচ্ছে 9। যদি আমি আজকের ক্লাসের সামারি করি তাহলে বিষয়টি এরকম হবে, প্রথমে আমরা এক্স এর ভ্যালু নিয়েছিলাম 10 এবং ভ্যালুটা আমরা পজিটিভ রেখেছিলাম, তাই এক্স এর ভ্যালু 10 দেখাচ্ছে। পরবর্তীতে আমরা বলেছিলাম এক্স এর ভ্যালু হবে মাইনাস এক্স, অর্থাৎ এক্স এর ভ্যালু ছিল 10, সেটা মাইনাস এক্স মানে হলো মাইনাস 10, এখানে ভ্যালু শো করছে মাইনাস 10। এরপরে আমরা এক্স এর ভ্যালু আবার নিয়েছিলাম 10, তারপরে বলেছিলাম পোস্ট ইনক্রিমেন্ট, অর্থাৎ আগে ট্রান্সফার হবে পরে বাড়বে, যেহেতু এক্স এর ভ্যালু 10 ছিল তাই সে আগেই 10 কে ট্রান্সফার করে দেবে, তাই এক্স এর ভ্যালু হলো 10। এখানেও একই অবস্থা, এক্স এর ভ্যালু আমরা 10 নিয়েছিলাম, এক্স মাইনাস মাইনাস মানে হলো পোস্ট ডিক্রিমেন্ট, তার মানে আগে ট্রান্সফার হবে পরে কমবে, যেহেতু এখানে আগে ট্রান্সফার হবে তাই 10 ভ্যালুটাই ট্রান্সফার হয়েছে, তাই এক্স এর ভ্যালু শো করছে 10। কিন্তু শেষের দুটো কেস আলাদা, এখানে আগে 1 বাড়বে আর এখানে আগে 1 কমবে, যেহেতু 10 এর ভ্যালু 1 বাড়বে তারপর ট্রান্সফার হবে তাই এখানে শো করছে 11, আর এখানে যেহেতু ভ্যালু 1 কমবে তাই 10 থেকে 1 কমে গিয়ে এখানে ভ্যালু হচ্ছে 9। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ধৈর্য ধরে এই ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসকাস করব রিলেশনাল অপারেটর নিয়ে। রিলেশনাল অপারেটরের সাহায্যে দুটো জিনিসকে সমান বোঝাতে দুটো ইকুয়াল সাইন ইউজ করতে হয়, আর দুটো জিনিসকে সমান না বোঝাতে নট অফ এক্সক্লেমেশনের পর একটা ইকুয়াল সাইন ইউজ করতে হয়। এরপরে দুটো সাইন হলো গ্রেটার দেন আর লেস দেন, তারপরে সাইনটি বোঝাচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল টু, এবং সর্বশেষটা বোঝাচ্ছে লেস দেন আর ইকুয়াল টু। চলো আমরা এই বিষয়গুলো এক্সাম্পলের সাহায্যে প্র্যাকটিক্যালি দেখি। মনে করো আমি একটি সংখ্যা নিলাম 10, যেটা স্টোর করলাম x এর মধ্যে। এই 10 সংখ্যাটি জোড় নাকি বিজোড় তার জন্য আমি সি প্রোগ্রামিং তৈরি করব। আমি শর্ত সেট করে দিলাম, যদি x মডুলাস 2 ইকুয়াল 0 হয়, মডুলাস মানে হলো ভাগশেষ,
অর্থাৎ 10 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণে 10, কোনো ভাগশেষ থাকছে না। এরকম ভাবে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে প্রিন্ট করবা জোড় সংখ্যা, অর্থাৎ ইভেন নাম্বার। একটা নিউ লাইন নিয়ে নিই, কপি করে নিলাম আর বলে দিলাম যদি মডুলাস 0 না হয়, নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু বোঝাতে আমরা নোট অফ এক্সক্লেমেশনের পর একটা ইকুয়াল সাইন দিলাম। এটা মানে বোঝাচ্ছে যদি 0 না হয় তাহলে প্রিন্ট করো বিজোড়, মানে হলো অড। চলো প্রোগ্রামটি রান করি। দেখো আমরা কনসোলে দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে ইভেন। আমরা বলেছিলাম x মডুলাস 2 ইকুয়াল 0, অর্থাৎ কোনো ভাগশেষ যদি না থাকে তাহলে সেই সংখ্যাটি হবে জোড় সংখ্যা, মানে ইভেন নাম্বার। কনসোলে দেখাচ্ছেও তাই। এবারে আমরা যদি এই নাম্বারটা চেঞ্জ করে 10 এর জায়গায় 11 দিয়ে দিই এবং প্রোগ্রামটি রান করি, আমরা কনসোলে দেখতে পাচ্ছি শো করেছে অড নাম্বার, অর্থাৎ বিজোড় সংখ্যা। তোমরা জানো আমরা যদি 11 কে 2 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণে 10, 10 পর্যন্ত যায় আর 1 থাকে অবশিষ্ট, অর্থাৎ ভাগশেষ থাকে 1। তার মানে মডুলাস নট ইকুয়াল টু 0 এই শর্তটি, এই কন্ডিশনটি সত্য হয়, তাই এখানে প্রিন্ট করেছে অড নাম্বার। তাই এখানে কনসোলে দেখা যাচ্ছে আউটপুট অড নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। এই কাজটাই আমরা ইফ এলস ব্যবহার করে করতে পারি। আমরা এই ইফের জায়গায় শুধুমাত্র লিখে দেব এলস। চলো প্রোগ্রামটি রান করে দেখি। আগেও 11 অড নাম্বার দেখাচ্ছিল, এখনো 11 কে অড নাম্বার হিসেবে দেখাচ্ছে। এখানে আমরা বললাম যদি মডুলাস হয় 0 তাহলে প্রিন্ট করবা জোড় সংখ্যা, ইভেন নাম্বার। তোমরা জানো 11 ডিভাইডেড বাই 2 তার মডুলাস 0 হবে না। প্রথম কন্ডিশনটা সত্য পায়নি, তাই চলে এসেছে এলস এর কাছে এবং প্রিন্ট করে দিয়েছে অড নাম্বার। চলো এবারে আমরা এই 11 সংখ্যাটিকে চেঞ্জ করে যদি 12 করে দিয়ে তারপরে রান করি কি হয় দেখো। এবারে নিশ্চয়ই জোড় সংখ্যাই দেখাবে। হ্যাঁ, তাই দেখাচ্ছে, কারণ এখানে মডুলাস হচ্ছে 0, কোনো ভাগশেষ থাকছে না। এবারে আমি দুটো ইন্টিজার নেব, একটি হলো 10 যেটা আমি স্টোর করব x এর মধ্যে আর অপরটি স্টোর করব y এর মধ্যে, এবং সেই সংখ্যাটি হবে 20। এবারের সি প্রোগ্রামিংটা হবে এই দুটো সংখ্যার কোন সংখ্যাটি বড় সেটা নির্ণয় করার জন্য। তাই আমি শর্ত সেট করে দিচ্ছি, যদি x বড় হয় y থেকে তাহলে প্রিন্ট করো লার্জ নাম্বার হবে x। আমি এটাকে কপি করে নিচ্ছি। আর যদি y বড় হয় তাহলে প্রিন্ট করো লার্জ নাম্বার y। আর x এবং y যদি কোনোটি বড় না হয় তাহলে প্রিন্ট করো both are equal। চলো প্রোগ্রামটি রান করে দেখি। এখানে প্রিন্ট এফ হবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম শর্তটি ছিল x যদি বড় হয়। আমাদের x হলো 10 আর y হলো 20, অর্থাৎ প্রথম শর্তটি সঠিক হচ্ছে না। তাই পরের শর্তে আসবে এবং পরের শর্তটি চেক করবে যদি y বড় হয়। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি y হলো 20, যে মানটা হলো বড়, তাই এখানে লার্জের জায়গায় প্রিন্ট করে দিয়েছে y এর ভ্যালু। এবারে আমরা যদি x এর ভ্যালু করে দেই 30, অর্থাৎ x কে যদি আমরা বড় করে দেই তাহলে কি হবে, লার্জ নাম্বার 30 দেখাচ্ছে। আমাদের প্রথম শর্তটা ছিল x যদি বড় হয় তাহলে লার্জ নাম্বার প্রিন্ট হবে x এর ভ্যালু। এখানে আমরা দেখতে পাচ্ছি x এর ভ্যালু হলো বড়, তাই প্রিন্ট করে দিয়েছে লার্জ নাম্বার x এর ভ্যালু। এবারে আমরা যদি y কেও 30 করে দিই কি হবে বলতো।
চলো রান করে দেখি। কনসোলে দেখাচ্ছে বোথ আর ইকুয়াল। আমাদের প্রথম শর্তটা ছিল যদি x বড় হয় তাহলে লার্জ নাম্বার হবে x এর ভ্যালু, আর y বড় হলে লার্জ নাম্বার হবে y এর ভ্যালু। যেহেতু x ও বড় না y ও বড় না, তাই এখানে দুটো কন্ডিশনই মিথ্যা, তাই এখানে সরাসরি এলস এ চলে আসবে এবং এলস এর ভেতরে লেখা আছে বোথ আর ইকুয়াল। এই বোথ আর ইকুয়াল প্রিন্ট করে দেবে। আশা করি বুঝতে পেরেছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরস এর সাথে রিলেশনাল অপারেটরস এর অনেক মিল রয়েছে। লজিক্যাল অপারেটরস অনেকগুলো লজিককে একসাথে লিখতে সাহায্য করে, যেখানে রিলেশনাল অপারেটরস এর ক্ষেত্রে অনেকগুলো এলস ইফ ব্যবহার করতে হতো, কিন্তু ওই কাজটাই যদি আমরা লজিক্যাল অপারেটর দিয়ে করি তাহলে আমাদের অতগুলো এলস ইফ ব্যবহার করতে হবে না। চলো একটা প্র্যাকটিক্যাল উদাহরণের সাহায্যে জিনিসটা বুঝিয়ে বলি। মনে করো আমি একটি ক্যারেক্টার নিচ্ছি, ক্যারেক্টারটা স্টোর করব এক্স এর মধ্যে, আর ক্যারেক্টার হলো এ। এবার আমি বলছি যদি ইফ এই ক্যারেক্টারটা সমান যদি হয় এ, তাহলে প্রিন্ট করো ভাওয়েল। এলস ইফ এই ক্যারেক্টারটা সমান যদি হয় ই, তাহলেও প্রিন্ট করো ভাওয়েল। আমার অনেকগুলো এলস ইফ লাগবে, আমি কপি করে নিচ্ছি। প্রথমটা বললাম এ, তারপরে ই, তারপরে হবে আই, তারপরে হবে ও, তারপরে হবে ইউ। যদি এই ক্যারেক্টারটা এ, ই, আই ও ইউ কোনোটা সমান হয় তাহলে প্রিন্ট করবে ভাওয়েল, আর যদি সমান না হয় তাহলে প্রিন্ট করবে কনসোনেন্ট। প্রোগ্রাম শেষ। চলো রান করে দেখি। তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা ক্যারেক্টার নিয়েছিলাম এ, সেই ক্যারেক্টারটা আমরা পাস করেছিলাম এক্স এর মধ্য দিয়ে। এরপর আমরা বললাম এই এক্স ইকুয়াল যদি এ, ই, আই ও ইউ, অনেকগুলো কন্ডিশন আমরা দিয়েছিলাম যে এ, ই, আই ও ইউ যদি হয়, এক্স এর মধ্যে যে ক্যারেক্টারটা আমরা পাস করলাম সেই ক্যারেক্টারটা যদি এ, ই, আই ও ইউ এর সাথে ম্যাচ করে তাহলে প্রিন্ট করো ভাওয়েল। এখানে আমরা এ কে পাস করেছি, এর সাথে মিল পেয়েছে, ভাওয়েল প্রিন্ট করে দিয়েছে। এখন যদি আমরা বি কে পাস করি বলতো কি হবে? এই ক্যারেক্টারটা যদি বি দিই, আমরা ইনপুটটা যদি বি দেই এবং আমরা যদি এটাকে রান করি কি হবে? অবশ্যই কনসোনেন্ট দেখাবে, কারণ বি কিন্তু এ, ই, আই ও ইউ কোনোটার সাথে ম্যাচ করছে না, তাই এখানে আউটপুট একেবারে নিচে এলস এর কাছে চলে যাচ্ছে এবং এলস এ বলছে কনসোনেন্ট। এই কাজটা আমরা এখন খুব সংক্ষেপে করতে পারি এই লজিক্যাল অপারেটর দিয়ে, যে কোনোটার সাথে যদি ম্যাচ করে। কোনোটার সাথে ম্যাচ করে মানে কি? মানে হলো যে এ, ই, আই ও ইউ এর কোনোটার সাথে যদি ম্যাচ করে তাহলে আমরা অবশ্যই এখানে একটা অর অপারেটর দেব এবং বলবো যে যদি এটা ম্যাচ করে ই এর সাথে। এই জিনিসটা কপি করে নিচ্ছি। যদি ই এর সাথে ম্যাচ করে আই এর সাথে, ও এর সাথে এবং ইউ এর সাথে। দেখো এতগুলো লাইন আমার লাগছে না, এগুলো আমি কেটে দিচ্ছি। যদি এ, ই, আই ও ইউ কোনোটার সাথে ম্যাচ করে তাহলে প্রিন্ট করবে ভাওয়েল, আর যদি ম্যাচ না করে তাহলে নিচে চলে যাবে এবং প্রিন্ট করবে কনসোনেন্ট। দেখো আমি এখানে বি পাস করেছিলাম, চলো এই প্রোগ্রামটা রান করে দেখি আবার কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করছে। যে আমরা বি কে এক্স এর ভিতর দিয়ে পাস করেছিলাম এবং কন্ডিশনের সাথে ম্যাচ করলাম, কোনোটার সাথে মেলে না, তাই ভাওয়েল প্রিন্ট করবে না, সে সরাসরি চলে যাবে এলস এ এবং এলস এর কনসোনেন্ট প্রিন্ট করে দেখাবে। আচ্ছা, যদি আমরা এ কে পাস করি কি হবে? যদি আমরা ক্যারেক্টার এ কে পাস করি কি হবে? দেখো ক্যারেক্টার এ কে পাস করছি আর ভাওয়েল দেখাচ্ছে। এবারে আমরা লজিক্যাল নট অপারেশন দেখব। তোমাদের কি মনে আছে যে যখন আমরা এই প্রোগ্রামটা রান করেছিলাম তখন আমরা এ কে পাস করেছিলাম এক্স এর মধ্যে? চলো আরেকবার রান করে দেখি। দেখো আমি এ কে পাস করেছিলাম এক্স এর মধ্যে, আর এক্স এর সাথে আমি ম্যাচ করেছিলাম এ, ই, আই ও ইউ। এখানে সে মিল পেয়েছে, প্রিন্ট করে দিয়েছে ভাওয়েল।
এখন আমরা এই কন্ডিশনটাকে মিথ্যা করে দেব, যে যদি মিল পাই তাহলে সে ভাওয়েল প্রিন্ট করবে না, তাহলে প্রিন্ট করবে কনসোনেন্ট। কিরকম ভাবে করব? লজিক্যাল নট অপারেটর আমাদের ইউজ করতে হবে। লজিক্যাল নট মানে হলো নোট অফ এক্সক্লেমেশন সাইন। আমি এখানে একটা নোট অফ এক্সক্লেমেশন দিলাম আর এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। অর্থাৎ এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আর এই ভাওয়েলের কাজ হবে না, কনসোনেন্টে চলে যাবে। চলো রান করে দেখি। হ্যাঁ দেখো, এখানে আমি একে পাস করেছিলাম এক্স এর মধ্যে এবং আমি শর্ত দিলাম কি, যে যদি এর কোনোটার সাথে ম্যাচ করে তাহলে যেন সে ভাওয়েল প্রিন্ট না করে। যেহেতু এখানে এর সাথে মিল পেয়েছে তাই সে ভাওয়েল প্রিন্ট করেনি, সরাসরি চলে গেছে কনসোনেন্টে। তার মানে এই কন্ডিশনকে আমরা মিথ্যা করে দিয়েছি এই লজিক্যাল নট অপারেশনের মধ্য দিয়ে। এবারে আমরা লজিক্যাল অ্যান্ড অপারেশন দেখব। মনে করো আমি 3টি নাম্বার নিলাম। প্রথম নাম্বারটি হলো 10, যেটা আমি স্টোর করলাম এক্স এর মধ্যে। এরপরে নাম্বারটা আমি স্টোর করলাম ওয়াই এর মধ্যে এবং এই নাম্বারটা হলো 20। এরপরে আরও একটি নাম্বার নেব 30, যেটা স্টোর করলাম জেড এর মধ্যে। এবারে আমি কোন সংখ্যাটি বড় তার জন্য প্রোগ্রাম তৈরি করব। আমি শর্ত সেট করে দিচ্ছি, যদি এক্স বড় হয় ওয়াই থেকে এবং এই এক্স যদি আবার বড় হয় জেড থেকে, তাহলে প্রিন্ট করো লার্জ নাম্বার হবে এক্স। আমি এটি কপি করে নিচ্ছি। যদি ওয়াই বড় হয় এক্স থেকে, আবার এই ওয়াই যদি বড় হয় জেড থেকে, তাহলে প্রিন্ট করো লার্জ নাম্বার হবে ওয়াই। আবার বলছি, এই জেড যদি এক্স থেকে এবং এই জেড যদি ওয়াই থেকে বড় হয় তাহলে লার্জ নাম্বার প্রিন্ট করো জেড। অর্থাৎ এক্স কে বড় হতে হলে দুটো নাম্বার থেকেই বড় হতে হবে, তাহলে এক্স বড় হবে। আর ওয়াই কে বড় হতে হলে এই দুটো নাম্বার থেকে ওয়াই কে বড় হতে হবে, তাহলে ওয়াই বড় হবে। আর জেড কে বড় হতে হলে এক্স এবং ওয়াই এই দুটো নাম্বার থেকেই জেড কে বড় হতে হবে, তাহলে জেড বড় হবে। চলো আমি প্রোগ্রামটি রান করে দেখি। তোমরা দেখতে পাচ্ছ আমরা ইনপুট হিসেবে দিয়েছিলাম 10, 20, 30। এখানে লার্জ নাম্বার হলো জেড, তার মানে এই কন্ডিশনটা সত্য পেয়েছে, তাই প্রিন্ট করে দিয়েছে জেড এর ভ্যালু। আচ্ছা, আমরা যদি ভ্যালুটা এখন চেঞ্জ করে এটাকে 30 করি আর এটাকে 20 আর এটাকে যদি 10 করি, বলো তো এখন লার্জ নাম্বার কোনটা হবে? এক্স হবে। দেখি, হ্যাঁ এখনও লার্জ নাম্বার 30, অর্থাৎ এই কন্ডিশনটা, প্রথম কন্ডিশনটা সে সত্য পেয়েছে, তাই সে এক্স এর ভ্যালু এখানে প্রিন্ট করে দিয়েছে। তাহলে খুব সংক্ষেপে আমরা কি করেছিলাম, 3টা নাম্বার নিয়েছিলাম এবং সেই নাম্বারগুলোকে বলেছিলাম যে যদি এক্স বাকি দুটো নাম্বার থেকে বড় হয় তাহলে লার্জ নাম্বার হবে এক্স, ওয়াই যদি বাকি দুটো নাম্বার থেকে বড় হয় তাহলে লার্জ নাম্বার হবে ওয়াই, আর জেড যদি বাকি দুটো নাম্বার থেকে বড় হয় তাহলে লার্জ নাম্বার হবে জেড। আশা করি বুঝতে পেরেছ। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কন্ডিশনাল অপারেটরের 3টি অংশ থাকে, তাই একে টার্নারি অপারেটর বলে। এর 3টি অংশ হলো, এই 3টি অংশের প্রথমটি হলো কন্ডিশন। এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে ট্রু এক্সপ্রেশন কাজ করে, আর কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে ফলস এক্সপ্রেশন কাজ করে। চলো একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝিয়ে বলছি। মনে করো আমি দুটো নাম্বার নেব। প্রথমটি হবে 10, যেটা স্টোর করব এক্স এর মধ্যে, আর দ্বিতীয়টি হবে 20, যেটা স্টোর করব ওয়াই এর মধ্যে। আর এই দুটোর মধ্যে কোন নাম্বারটি বড় সেটি বের করব, তাই আরো একটি ভ্যারিয়েবল নিয়ে নিলাম লার্জ। এই লার্জ ইকুয়াল কন্ডিশন সেট করব। কি কন্ডিশন? এক্স যদি ওয়াই থেকে বড় হয় তাহলে প্রিন্ট করো এক্স এর ভ্যালু, এক্স বড় হলে এক্স এর ভ্যালু প্রিন্ট করো, আর যদি এক্স বড় না হয় তাহলে ওয়াই এর ভ্যালু প্রিন্ট করো। কন্ডিশন শেষ। এবারে আমি প্রিন্ট করে দেখব কাজ করে কিনা। লার্জ নাম্বার ইকুয়াল %d এবং এই ভ্যালুটা আছে
লার্জের মধ্যে। প্রোগ্রাম শেষ। চলো রান করে দেখি। দেখো আমি বলেছিলাম যদি x বড় হয় তাহলে x এর ভ্যালু প্রিন্ট করো, কিন্তু এখানে x দেখো ছোট, x হলো 10, তাই এখানে কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে, তাই সে প্রিন্ট করে দিয়েছে y এর ভ্যালু। আচ্ছা এখন যদি ভ্যালু চেঞ্জ করে দেই, x সমান যদি 100 দেই, তাহলে কি কন্ডিশন ট্রু হবে? হ্যাঁ, কন্ডিশন ট্রু হবে, তাহলে x এর ভ্যালু প্রিন্ট হবে। চলো রান করি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এবারে কন্ডিশন ট্রু হয়েছে, তাই সে x এর ভ্যালু প্রিন্ট করেছে। আশা করি বুঝতে পেরেছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিটওয়াইজ অপারেটর। অ্যান্ড, অর, নট, লেফট শিফট, রাইট শিফট এর কাজ করতে আমাদের বিটওয়াইজ অপারেটর ব্যবহার করতে হয়। চলো একটি উদাহরণের সাহায্যে বিটওয়াইজ অপারেটরের বিষয়টি বুঝিয়ে বলছি। তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো সংখ্যা নিয়েছি, একটি হলো 13 আর একটি হলো 10। 13 এর বাইনারি নাম্বার হলো 1011 আর 10 এর বাইনারি নাম্বার হলো 0101। এটুকু তোমরা পারবে। এখানে আমি যদি অ্যান্ড এর নিয়ম ইউজ করি তাহলে কি হবে বলো তো? দুটো 1 হলে 1, দুটো 1 কোথায় আছে? এখানে আছে। এখানে আমরা দুটো 1 পাচ্ছি, তাই আমরা এখানে 1 বসিয়ে দিলাম। আর তোমরা জানো বাইনারিকে ডেসিমাল করার নিয়ম হলো 1248। তাহলে যেহেতু এখানে আমরা 1 পাচ্ছি, তাই এর ডেসিমাল ভ্যালু হবে 8। এবারে আমরা যদি এখানে অর অপারেশন ইউজ করি তাহলে কি হবে বলো তো? তোমাদের নিশ্চয়ই মনে আছে অর অপারেশনের নিয়ম হলো একটা 1 হলে 1। এখানে দেখো একটা 1 আছে তাই 1, এখানে একটা 1 আছে 1, এখানে একটা 1 আছে 1। আর এখানে যেহেতু একটা 1 আছে তাহলে বাকিটা কি আছে আর দেখা দরকার নাই, 1 বসিয়ে দিলাম। তাহলে এখানে আমরা বাইনারি ভ্যালু পেয়েছি 1111। 8 আর 4 12, 13 14 15। তাহলে এর ডেসিমাল মান হবে 15। এবারে আমরা যদি এখানে এক্সঅর অপারেশন ইউজ করি তাহলে কি হবে বলো তো? এক্সঅর এর নিয়ম হলো একটা 0 আর একটা 1 হলে 1 হয়। এখানে একটা 0 আছে, একটা 1 আছে 1, একটা 0 একটা 1 1, একটা 0 একটা 1 1। তাহলে 111 এই বাইনারি নাম্বারকে আমরা যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে আমরা ভ্যালু পাবো 7। আশা করি এটুকু বুঝতে পেরেছো। চলো এবারে এই জিনিসটি আমাদের প্র্যাকটিক্যালি করে দেখার পালা। মনে করো আমি একটি নাম্বার নিলাম 13, যেটা স্টোর করলাম x এর মধ্যে, আরেকটা নাম্বার নিলাম 10, যেটা স্টোর করলাম y এর মধ্যে, আর এটাকে কম্পেয়ার করার জন্য আরেকটা ভ্যারিয়েবল নিলাম c। এবারে আমি এই x এবং y এর মধ্যে একটা অ্যান্ড অপারেশন চালাবো এবং এটা স্টোর করব c এর মধ্যে, x and y। এবারে প্রিন্ট করে দেখার পালা। printf x and y equal %d, এটা স্টোর আছে c এর মধ্যে। চলো প্রিন্ট করে দেখি কি আসে। ভ্যালু আসছে 8। নিশ্চয়ই তোমরা এর আগে দেখেছো যে আমরা এখানে অ্যান্ড অপারেশন চালিয়েছিলাম 13 এবং 10 এর মধ্যে এবং আমাদের ডেসিমাল ভ্যালু এসেছিল 8। এখানে আমরা ডেসিমাল ভ্যালু পাচ্ছি 8। পারফেক্ট। এবারে চলো আমরা এদের মধ্যে এবারে অর অপারেশন চালাবো। আমি এটা একটু কপি করে নিচ্ছি, অর সাইন দিয়ে দিলাম, অর সাইন। এবারে প্রিন্ট করে দেখি কি অবস্থা। ভ্যালু, আচ্ছা একটা নিউ লাইন নিই তাহলে ঠিকঠাক মতো আসবে। \n, এখানে একটা নিউ লাইন নিয়ে রাখি, \n। আচ্ছা দেখি, রান করি। অ্যান্ড অপারেশন 8, অ্যান্ড অপারেশন 8, অর অপারেশনে 15, অর অপারেশনে 15। পারফেক্ট, মিলেছে। এবারে আমরা এক্সঅর অপারেশনটা দেখব। এটা কপি করে নিচ্ছি, এক্সঅর সাইন দিলাম, এক্সঅর সাইন দিয়ে দিলাম। প্রোগ্রামটাকে রান করার পালা। চলো একটু মিলিয়ে দেখি কি অবস্থা। অ্যান্ড অপারেশনে 8, অর অপারেশনে 15 আর এক্সঅর অপারেশনে 7। পারফেক্টলি মিলেছে।
এবারে আমরা লেফট শিফট এবং রাইট শিফট দেখব। দুবার কপি করে নিচ্ছি। আমাদের y এর ভ্যালু ছিল 10, এই ভ্যালুটাকে আমরা ইউজ করি, তাহলে আমাদের সুবিধা হবে। y কে আমরা লেফট শিফট করি আগে একবার, আর y কে আরেকবার রাইট শিফট করি। চলো ভ্যালু কি আসে দেখি। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে y এর ভিতর ভ্যালু স্টোর ছিল 10। এখন আমরা যে লেফট শিফট করলাম, লেফট শিফট করলে ভ্যালু ডাবল বাড়ে, তাহলে 10 এর ডাবল হবে 20। 10 এর ডাবল হবে 20। তোমরা দেখতে পাচ্ছ 10 এর ডাবল হয়েছে 20। আর আমরা যে রাইট শিফট করলাম, রাইট শিফটের ফলে হাফ হয়ে যায় ভ্যালু। যেহেতু আমাদের ইনপুট ছিল 10 আর এই 10 এর ভ্যালু হয়ে গেছে হাফ, মানে 10 এর অর্ধেক হলো 5। আশা করি বুঝতে পেরেছো। তাহলে খুব সংক্ষেপে আমরা কি করেছিলাম, দুটো নাম্বার নিয়েছিলাম 13 এবং 10, এবং এদেরকে কম্পেয়ার করার জন্য আমরা আরেকটা ভ্যারিয়েবল নিয়েছিলাম c। এরপরে আমরা c এর ভিতর এন্ড অপারেশন চালিয়েছি, আমাদের আনসার এসেছে 8। অর অপারেশন চালিয়েছি, আনসার এসেছে 15। এক্সর অপারেশন চালিয়েছি, আনসার এসেছে 7। লেফট শিফটে আনসার এসেছে 20, ডাবল বেড়েছে। আর রাইট শিফটে আনসার হাফ হয়ে গেছে, 10 এর হাফ হলো 5। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে আমাদের আলোচনার বিষয় হলো সাইজ অফ অপারেটর। সাইজ অফ অপারেটর বাইট এককে ডাটার সাইজ রিটার্ন করে। চলো একটা উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা যাক। আমি 4 ডেটা টাইপের 4টি ভ্যারিয়েবল নেব। মনে করি প্রথম ভ্যারিয়েবলের নাম হলো x ইন্টিজার, এর ডেটা টাইপ হলো ইন্ট। পরের ভ্যারিয়েবলটি হলো x ফ্লোট, যার ডেটা টাইপ হলো ফ্লোট। এরপরে নিলাম x ডাবল, যার ডেটা টাইপ হলো ডাবল। এরপরে নিলাম x 4, যার ডেটা টাইপ হলো 4। এবারে এগুলোর সাইজ প্রিন্ট করার পালা। প্রিন্টএফ ফাংশন সাইজ অফ অপারেটরের ফরম্যাট স্পেসিফায়ার হলো %lu। আমি একটা নিউ লাইন নিয়ে নিলাম। এই ভ্যারিয়েবলটা আছে সাইজ অফ x ইন্টিজারের মধ্যে। এটা আমি কপি করে নিচ্ছি। এরপরে আরেকটি সাইজ প্রিন্ট হবে কোন ভ্যারিয়েবলের, x ফ্লোটের। এরপর আমি প্রিন্ট করতে চাই কার সাইজ, x ডাবলের। এরপরে প্রিন্ট করতে চাই x 4-এর। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, ইন্টিজার টাইপের ডাটা মেমোরিতে 4 বিট জায়গা নেয়, ফ্লোট টাইপের ডাটাও 4 বিট জায়গা নেয়, ডাবল টাইপের ডাটা ডাবল জায়গা নেয় অর্থাৎ 8 বিট, আর ক্যারেক্টার টাইপের ডাটা জায়গা নেয় 1 বিট। চলো এবারে প্রিন্ট করে দেখার পালা। এখানে ভুল হয়েছে, আই ক্যাপিটাল লেটারের হবে। ব্যাস, এবারে প্রিন্ট করা যাক। হ্যাঁ, পারফেক্টলি কাজ করছে, তোমরা দেখতে পাচ্ছ 4 বিট 4 বিট 8 বিট 1 বিট। তোমরা দেখতে পাচ্ছ 4481, এখানে আমাদের ছিল 4481 বিট। আশা করি সাইজ অফ অপারেটরের কাজ তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।